ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে আমি আজকে আলোচনা করব। ব্যক্তিত্বের বিকাশে দুটি প্রক্রিয়া বিশেষভাবে কার্যকরী হয়েছে, বিশদভাবে তা আমি আলোচনা করব। ব্যক্তিত্বের বিকাশ অর্থাৎ যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কোনো রকম ব্যক্তিত্ব নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে না, কিন্তু জন্মের পর থেকে শিশুর মধ্যে বিভিন্নভাবে পরিবেশের প্রভাব পড়তে থাকে। শিশু তার দৈহিক ও মানসিক শক্তি দিয়ে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে শুরু করে। একদিকে শিশুর অন্তর্নিহিত বুদ্ধি প্রচেষ্টা আর অন্যদিকে পরিবেশের বিভিন্ন শক্তি, এই দুইয়ের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু তার একটা ব্যক্তিত্ব তৈরি হয়। অর্থাৎ অন্তর্নিহিত একটা বৃদ্ধি রয়েছে এবং বাইরের একটা শক্তি রয়েছে, এই দুটোর মিথস্ক্রিয়া অর্থাৎ দুটোর মধ্যে একটা কম্বিনেশনের ফলে একটা তার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। এই ব্যক্তিত্ব কোনো স্থির বস্তু নয়, চলমান একটা কিন্তু ঐক্য। অর্থাৎ ব্যক্তিত্ব বলতে চলমান ঐক্যকেই বোঝানো হচ্ছে। এই ব্যক্তিত্ব গঠনের কাজটি একেবারে কখনো শেষ হয়ে যায় না, সারা জীবন ধরে কিন্তু ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়াটা চলতেই থাকে। বিচিত্র পরিবেশের বিচিত্রতর পরিবর্তন অনুযায়ী ব্যক্তিত্বের মধ্যেও একটা কিন্তু নিয়ত পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তনশীল হলেও প্রত্যেকের ব্যক্তিত্বের মধ্যে মূলগত ঐক্য ও স্থায়িত্ব কিন্তু একটা থাকে, যার ভিত্তিতে আমরা ব্যক্তির ব্যক্তিত্ব সম্বন্ধে একটা ধারণা অর্জন করতে পারি। এই ঐক্য ও স্থায়িত্ব না থাকলে কোনো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারতাম না। এবারে বলাই হচ্ছে ব্যক্তিত্বের বিকাশে প্রধানত দুই শ্রেণীর উপাদান কিন্তু কার্যকরী। তাহলে দুটো শ্রেণীর উপাদান কি কি? একটি হলো প্রাকৃতিক উপাদান, যথা বংশধারা, দৈহিক গঠন, অন্তঃক্ষরা গ্রন্থি। যেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, যেগুলো হচ্ছে ন্যাচারালি এগুলো হয়ে থাকছে, সেগুলোই হচ্ছে প্রাকৃতিক উপাদান। আর একটা হলো সামাজিক উপাদান, অর্থাৎ যেগুলো সমাজ থেকে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু বাইরের, একদম পুরো সম্পূর্ণভাবে বাইরের সমাজের। ব্যক্তিত্বের বিকাশে দুটি প্রক্রিয়া বিশেষভাবে কার্যকরী, যে দুটি প্রক্রিয়া হলো পৃথককরণ, ডিফারেন্সিয়েশন, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটাকে বলা হয় সমন্বয়ন। তাহলে পৃথকীকরণ এবং সমন্বয়ন, এই দুটি সম্বন্ধে আমি কিন্তু আজকে সংক্ষেপে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আলোচনা করব পৃথককরণ, ডিফারেন্সিয়েশন। শিশু তার জীবনের প্রথম দিকে কতকগুলো সহজাত প্রবৃত্তিমূলক কিন্তু আচরণ করে থাকে। যেহেতু সে জন্ম অবস্থায় কিছুই জানে না, তাই তার অন্তর্বর্তী যে সকল ক্রিয়াকলাপগুলো হয়ে থাকে সে কিন্তু সেগুলোই দেখিয়ে থাকে, তাই তার আচরণগুলো হয় সহজাত প্রবৃত্তিমূলক। কোনো বিশেষ জাতীয় আচরণ করা তার পক্ষে কিন্তু তখন সে সম্ভব করতে পারে না বলে সে সর্বদেহ দিয়ে কিন্তু সমস্ত রকম আচরণ করে থাকে। অর্থাৎ তার যে আচরণ সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সহজাত, যেহেতু সে জন্মের প্রথম অবস্থায় সে সমস্ত পরিবেশে একটা নতুনভাবে এসেছে, সুতরাং পরিবেশের সঙ্গে সে সব কিছু দেখবে, তাহলে তার যে সকল আচরণগুলো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সহজাত। সর্বদেহ দিয়ে আচরণ করে বলে তার আচরণ হয় সামগ্রিক ধর্মী। শিশুর এই রকম আচরণ বয়স্কদের আচরণের মতো কিন্তু স্বাতন্ত্র্য বজায় রাখতে পারে না। বয়স্করা তো কেননা বয়স্করা তারা পরিবেশের সঙ্গে অনেক কিছু শিখেছে, জেনেছে, অনেক কিছু চেঞ্জ করেছে, কিন্তু শিশুদের সঙ্গে তো সেগুলো হচ্ছে না। শিশুরা সবে জন্মগ্রহণ করেছে, তারা সবে জানছে, বুঝছে, তাই বয়স্কদের সঙ্গে তাদের কিন্তু একটা আচরণের অনেক পার্থক্য থাকে। কোনো একটা বিশেষ উদ্দীপকের প্রতি তার পক্ষে বিশেষভাবে আচরণ করা কখনোই সম্ভব নয়। শিশু যত বড় হতে থাকে তার আচরণগুলি অনেক বেশি সুনির্দিষ্ট, নির্ভুল ও কার্যকরী হতে থাকে। অর্থাৎ সে যত বড় হতে থাকছে তার আচরণগুলো কিন্তু তত ম্যাচিওর হতে থাকছে, তাই সে সঠিকভাবে নির্ভুলভাবে আচরণগুলো করতে থাকছে। শিশু যত বড় হতে থাকছে তত কিন্তু উদ্দীপকের উত্তরে কিন্তু সে পৃথক পৃথকভাবে সুন্দরভাবে সাড়া দিতে শিখছে। পৃথক বা স্বতন্ত্র উদ্দীপকের উত্তরে পৃথক বা স্বতন্ত্র প্রতিক্রিয়া কিন্তু সে হচ্ছে পৃথকভাবে আচরণ করছে। এটাই হচ্ছে পৃথকীকরণ বা বিভেদীকরণ, মানে কোনটার সঙ্গে কোন আচরণটা হবে, কোন প্রতিক্রিয়া কোন আচরণের সঙ্গে হবে, এইগুলো কিন্তু সে কিন্তু বুঝতে পারছে এবং তখন হচ্ছে নির্দিষ্টভাবে একটা উদ্দীপকের সঙ্গে একটা আচরণ করছে, আবার আরেকটা উদ্দীপকের সঙ্গে আরেকটা আচরণ করছে। তাই এখানে হচ্ছে এই যে প্রতিক্রিয়াটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পৃথককরণ বা বিভেদীকরণ।
ব্যক্তিত্ব বিকাশের প্রাথমিক স্তর এই হচ্ছে প্রক্রিয়াটা হলো পৃথকীকরণ। এইবারে আমি আলোচনা করব সমন্বয়ন। এই প্রক্রিয়া হলো ব্যক্তিত্ব বিকাশের দ্বিতীয় স্তর। সমন্বয়ের উপর ব্যক্তিত্বের যে সুসম্পূর্ণ সংগঠনটি প্রতিষ্ঠিত, সমন্বয়ের দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান অধিকার করে রয়েছে। শিশু কিন্তু জন্মায় একরকমভাবে, কিন্তু পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে দেখা যায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মানসিক রূপ কিন্তু পরিগ্রহ করে। বিশৃঙ্খল ও অসংহত অবস্থায় প্রথম দিকে থাকে, যত বয়স বাড়তে থাকে মানসিক সংগঠন ঐক্যবদ্ধ হয়, সুসংহত রূপ দেখা যায়, সুশৃঙ্খল ও সামগ্রিক রূপ একটা দেখা যায়। অর্থাৎ যত সে বড় হচ্ছে তার মধ্যে কিন্তু একটা সামগ্রিক সুশৃঙ্খল একটা ঐক্য গঠন রূপ এইগুলো কিন্তু তার মধ্যে আস্তে আস্তে লক্ষ্য করা যায়। তাই এই প্রক্রিয়াকে বলা হয় সমন্বয়ন প্রক্রিয়া। কম বয়সের এলোমেলো যে অসঙ্গত রূপ বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু সুসংহত ও সামগ্রিক রূপ একটা ধারণ করে। এই প্রক্রিয়া চলে কিন্তু দীর্ঘদিন ধরে, যত বড় হচ্ছে তত কিন্তু তার মধ্যে একটা সুসংগঠিত রূপ, ঐক্যরূপ এইগুলো কিন্তু আস্তে আস্তে তার চলতে থাকছে। এর থেকেই ব্যক্তিত্বের মূল রূপটি কিন্তু ধরা পড়ছে। এই সমন্বয়ন আবার নানান স্তরের মধ্যে ঘটতে ঘটতে চলে, মানে যত বড় হচ্ছে এই সমন্বয়ন কিন্তু এক একটা স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো ঘটতে থাকে এবং অবশেষে ব্যক্তিত্বের সৃষ্টি হলে এর কাজ শেষ হয়ে যায়। মানে যতদিন পর্যন্ত না ব্যক্তিত্ব একটা শুরু হচ্ছে ততদিন পর্যন্ত এইরকম বিভিন্ন রকম ভেতরে বাইরে ঘাত প্রতিঘাত হতে থাকছে। এই ঘাত প্রতিঘাত হতে থাকতে থাকতে তারপরে আস্তে আস্তে কিন্তু ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। সমন্বয় স্তর রয়েছে, যে সমস্ত স্তরের মধ্যে সমন্বয়ন ঘটে সেগুলো কিন্তু আমি আজকের পরপর এখন আমি আলোচনা করব। সমন্বয়নের যে ঘটছে সেইগুলোর হচ্ছে যে পরপর যে স্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি যেটা বলছি প্রথমে হবে অনুবর্তিত প্রক্রিয়া, অনুবর্তিত প্রতিক্রিয়া, যেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। এই স্তরে শিশু নির্দিষ্ট উদ্দীপকের উত্তরে কিন্তু প্রতিক্রিয়া করে, তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কোনো উদ্দীপকের উত্তরের সাড়া দেয়। এই জাতীয় প্রতিক্রিয়া হলো সঙ্গতি বিধানে শিশুর সহজ ও সরলতম প্রচেষ্টা এবং এগুলির মাধ্যমে যে নতুন এবং পরিবর্তিত উদ্দীপকের সঙ্গে সঙ্গে সার্থকভাবে সংগঠিত সাধন করতে পারে। যত রকম উদ্দীপক হোক না কেন, কোনো নিজের প্রচেষ্টার মাধ্যমে সার্থকভাবে সাড়া দিতে পারে এবং সঙ্গতি বিধান করে থাকে। এই অবস্থায় দেখা যাচ্ছে তার শিশু কিন্তু সে সঙ্গতি বিধান করে চলছে অনুবর্তিত প্রতিক্রিয়ার মাধ্যমে। এখানে কিন্তু তার যে প্রতিক্রিয়াটা হচ্ছে সেটা কিন্তু একটা সার্থকভাবে হয়ে থাকছে। নাম্বার 2তে কী বলা হচ্ছে? অভ্যেস, যেটাকে বলা হয় হ্যাবিট। অনুবর্তিত প্রক্রিয়াগুলি প্রথম দিকে থাকে অসংলগ্ন ও অসংযত অবস্থায়, পরে এগুলোর মধ্যে কিন্তু সমন্বয় দেখা যায় এবং এর থেকে সৃষ্টি হয় বিভিন্ন অভ্যেস। এই উদ্দীপকের উদ্দেশ্যে বারবার অপরিবর্তিত গতানুগতিক পদ্ধতিতে কিন্তু দেখা যায় যে সাড়া দেওয়ার যে একটা যে পদ্ধতি দেখা যায় এবং এটাই হচ্ছে অভ্যেস। অর্থাৎ বারবার যে একই উদ্দীপকের তার উপর যে প্রতিক্রিয়া করছে, নির্দিষ্ট উদ্দীপক এবং তার প্রতিক্রিয়া, নির্দিষ্ট উদ্দীপক এবং তার প্রতিক্রিয়া, এইভাবে ক্রমশ যে করতে থাকে তার একটা কিন্তু সমানে অভ্যেস হয়ে যাচ্ছে। বাইরে থেকে আলো দেখছে এবং তার যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, বাইরে থেকে কোনো কিছু শুনছে তার যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, এই যে বাইরে যে উদ্দীপক, এই উদ্দীপকের প্রভাবে তার কিন্তু একটা নির্দিষ্ট যে প্রতিক্রিয়া হচ্ছে, এই রকম বারবার করতে করতে তার কিন্তু একটা সঠিক অভ্যাসে পরিণত হয়ে যায়। আর অভ্যাস গঠন সমন্বয়ের প্রথম এটা হচ্ছে একটা স্তর। নাম্বার 3তে কি বলা হচ্ছে? সংলক্ষণ, ট্রেডস। সমন্বয়ের দ্বিতীয় স্তরে সৃষ্টি হয় নানা রকম মানসিক সংগঠন। এই মানসিক সংগঠনগুলি স্থায়ী প্রকৃতির এবং এগুলির ব্যক্তিত্ব আচরণের গতি প্রকৃতি নির্ধারণ করে দেয়। মানসিক সংগঠনই বিভিন্ন প্রকার হতে পারে, যেমন দৃষ্টিভঙ্গি, রস, কমপ্লেক্স, আগ্রহ, প্রবণতা ইত্যাদি। এই সমস্ত সংগঠনকে ব্যক্তিত্বের আবার লক্ষণ বলা হয় এবং দেখা যাচ্ছে এগুলোই কিন্তু একটা ব্যক্তিত্বের একক। এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে, মানে এগুলো হচ্ছে এইরকম যে এই যে দৃষ্টিভঙ্গি, মানসিক রস, মানসিক যে আগ্রহ, একাগ্রতা, এগুলো কিন্তু একটা ব্যক্তিত্বের একটা লক্ষণ বলা হচ্ছে। নাম্বার 4, অহংবোধ, ইগো অর সেলফ।
এই স্তরে বিভিন্ন সংলক্ষণের মাধ্যমে আবার সমন্বয় দেখা দেয় এবং ব্যক্তির মধ্যে অহংবোধের সৃষ্টি হয়। সংলক্ষণগুলি প্রথম দিকে বিচ্ছিন্ন ও অসংলগ্ন থাকে। তার মানে প্রথম দিকে সব কিছু হচ্ছে বিচ্ছিন্ন এলোমেলো, এগুলো হচ্ছে অসংলগ্ন অবস্থায় থাকছে, কিন্তু অহংবোধ জাগ্রত হলে এগুলোর মধ্যে একটা সমন্বয় সাধিত হচ্ছে। মানে যখনই অহংবোধ একটা তার মধ্যে দেখা দিচ্ছে তখনই কিন্তু সব কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন হচ্ছে। শিশুর অহং সত্তা বিকশিত হলেও এটি শুরু থেকে কোনো সুসম্পূর্ণ বা সুসংগঠিত কিন্তু রূপ নেয় না। বিভিন্ন পরিবেশে অহং সত্তা বিভিন্ন রূপ নিয়ে আত্মপ্রকাশ করে থাকে। অর্থাৎ তার মানে যে সে বিভিন্ন রকম পরিবেশে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার যে অহং সত্তাটা বিভিন্ন রকম জায়গা অনুযায়ী তার কিন্তু অহং সত্তাটার একটা বিকাশ ঘটে থাকে। তাই অহং সত্তাটা তার জায়গা অনুযায়ী বা তার পরিবেশ অনুযায়ী কিন্তু অহং সত্তাটা শিশু সে দেখিয়ে থাকে। নাম্বার 5, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। বিভিন্ন ও স্বতন্ত্র অহং সত্তাগুলি যখন পরস্পরের সঙ্গে মিশে গিয়ে একটি একক, অনন্য ও অখণ্ড অহং সত্তার উদ্ভব হয়, তখনই ব্যক্তিত্বের সৃষ্টি হয়। এর আগে শিশুর মধ্যে যে সমস্ত বিভিন্ন জাতীয় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, এই স্তরে সে সবগুলোর মধ্যে একটা ঐক্য ও সংহতি কিন্তু দেখা যাচ্ছে। ব্যক্তিত্বপূর্ণ হতে গেলে ব্যক্তির মধ্যে যে ভাব প্রতিক্রিয়া রয়েছে তাদের মধ্যে একটা ঐক্য ও সংহতি কিন্তু থাকতে হবে। অর্থাৎ ব্যক্তিত্ব থাকতে গেলে তার মধ্যে যে ভাবগুলো রয়েছে তার মধ্যে ঐক্য এবং সংহতি হচ্ছে মেন। ঐক্য এবং সংহতি ছাড়া কিন্তু কখনো ব্যক্তিত্ব তৈরি হতে পারে না। এক কথায় বলতে গেলে সংলক্ষণ, প্রতিক্রিয়া, অহংবোধ সব কিছুর একটা সামগ্রিক ও ঐক্যবদ্ধ রূপ পরিলক্ষিত হয়। এই স্তরে ব্যক্তিত্ব তার পরিপূর্ণ পরিণতিতে গিয়ে কিন্তু পৌঁছায়। আমি যদি এখানে একটা বয়সগত পরিসংখ্যান আমি যদি উল্লেখ করি, একটা আমার মনে হলো যে এটা উল্লেখ করা দরকার। মানে জন্মের ঠিক পর থেকে 2 বা 3 বছর পর মানে বয়স পর্যন্ত অনুবর্তিত প্রতিক্রিয়া কিন্তু তাদের মধ্যে দেখা যাবে। অর্থাৎ 2-3 বছরের মধ্যে কিন্তু একটা অনুবর্তিত প্রতিক্রিয়া দেখা যায়। তারপরে একটা নার্সারি স্তরে তার কিন্তু একটা অভ্যেস তৈরি হয়। আবার ফের 5-6 বছরে দেখা যাচ্ছে তার একটা সেন্টিমেন্ট, কমপ্লেক্স ইত্যাদি কিন্তু একটা তৈরি হচ্ছে। আবার প্রাক যৌবনাগমে কিন্তু অহংবোধ জাগরণ হচ্ছে। আবার যৌবনাগমে হচ্ছে অহংবোধের মধ্যে একটা সমন্বয় শুরু হচ্ছে। আবার পরবর্তী যৌবনে কিন্তু ব্যক্তিত্ব পূর্ণভাবে বিকশিত হয়। এর থেকে আমরা বুঝতে পারি মানুষের ব্যক্তির ব্যক্তিত্ব হতে গেলে তার কিন্তু একটা সময় লাগে এবং তার হচ্ছে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত সংঘাত থেকে তারপরে একটা তার ব্যক্তিত্ব তৈরি হয়। অসংলগ্ন, এলোমেলো, বিচ্ছিন্ন অবস্থায় প্রথমে থাকে, কিন্তু যত তার মধ্যে একটা অহংবোধ জাগ্রত হয় এবং যত সে ঘষে মেজে তাকে যত সে পরিপূর্ণতার দিকে আগিয়ে যেতে থাকে, যত সে আগাতে থাকে, যত সে বুঝতে থাকে, তত কিন্তু তার একটা ব্যক্তিত্ব সুন্দরভাবে তৈরি হয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।